আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? ইন্দোনেশিয়ার এক ভয়ঙ্কর কালো জাদু, যার মাধ্যমে শয়তান মানে ইবলিশের সাথে বিয়ে দেওয়া হয় মেয়েদের। এই কালো জাদুটা এতটাই ভয়ঙ্কর যে এর মাধ্যমে ইবলিশ সেই মেয়েটিকে সম্পূর্ণ নিজের বশে নিয়ে নেয়, আর যেই তার পথের বাধা হয় তাদের সবাইকে একে একে সেই ইবলিশটি খুবই নির্মমভাবে হত্যা করে ফেলে। আজকের গল্পটি ইন্দোনেশিয়ার এক গ্রামের রান্তি নামের এক মেয়ের, যে কিনা ভুলবশত এই কালো জাদুর মতো মহাপাপ করে বসে, আর এরই জন্য তার পরিবারের সাথে কি কি হয়েছিল আর ইবলিশ কিভাবে তাকে নিজের আওতায় নিয়ে নেয় তা জানবো আজকের এই মুভি এক্সপ্লেইন থেকে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের মুভি এক্সপ্লেইন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা রিচুয়াল দেখতে পাই, যেখানে একটা কবিরাজ দিয়ে এই রিচুয়ালটা করা হচ্ছিল, আর এই কালো জাদুটা রান্তিকে ঘিরে করা হচ্ছিল। আর রিচুয়ালটা করার সময় সেই মহিলা কবিরাজ রান্তিকে রক্ত দিয়ে গোসল করায় আর তাকে মানুষের এক টুকরো মাংস খাইয়ে দেয়। আর এই রিচুয়াল শেষে রান্তি বিছানায় শুয়েছিল, আর তখন সেখানে এক ভয়ঙ্কর শয়তান চলে আসে, আর সিন এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা কিছুদিন আগের সিন দেখতে পাই। এখানে আমরা রান্তিকে দেখি, যে কিনা তার দেওরের স্ত্রী আর তার ননদের সাথে তাদের মাংসের দোকানে যাচ্ছিল। আর এখানে আমরা জানতে পারি রান্তির পরিবারে মোট 7 জন সদস্য। রান্তির স্বামী বউ আর তার মেয়ে নিনা। নিনার দুটো পায়ে অচল, সে হাঁটতে পারে না। আর রান্তির দেওরের নাম হলো বায়ু আর তার স্ত্রীর নাম স্মৃতি। রান্তির শাশুড়িও তাদের সাথে একই সাথে থাকতো। আর এখানে আমরা জানতে পারি স্মৃতি রান্তিকে একটু দেখতে পারে না, আর তার শাশুড়িও তাকে তেমন একটা ভালো চোখে দেখে না। এরপর গীতা নিনাকে স্কুলে দিয়ে আসতে যায়, কিন্তু রান্তির শাশুড়ি তাকে এই জন্য বকাঝকা করে আর বলে রান্তির মেয়েকে রান্তি স্কুলে দিয়ে আসবে। তখন রান্তি বলে আমাকে তো মাংস ডেলিভারিতে যেতে হবে। আর তখনই আমরা বউকে দেখতে পাই, সে শহরের বাইরে একটা কাজের জন্য যাচ্ছিল। আর যাওয়ার সময় সে তার ভাই বউকে কিছু টাকা দেয়, কারণ তার ভাই ছিল বেকার। এরপর সে কিছু টাকা তার মাকেও দেয়। এরপর বউ আর রান্তি গাড়িতে করে একসাথে বেরিয়ে পড়ে। আর যাওয়ার সময় রান্তি বউকে বলে তোমার মা সবসময় আমাকে বকাঝকা করে, আর এই জন্য রান্তি তখন বউকে আলাদা থাকার কথা জানায়। কিন্তু এখানে বউ রান্তিকে বলে আমরা যদি আলাদা থাকি এতে আমাদেরই ক্ষতি হবে, কারণ রান্তি যখন কাজের জন্য বাইরে থাকবে তখন নিনাকে দেখাশোনা করার মতো বাসায় কেউই থাকবে না। আর তারা একসাথে থাকলে নিনাকে দেখাশোনা করার জন্য সারাক্ষণ বাসায় লোক থাকবে। আর এইসব কথা বলে বউ রান্তিকে বুঝিয়ে বলে। এরপর রান্তি তখন বউকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে আসে। এরপর সে বাজারে গিয়ে কিছু বাজার করে বাসার জন্য আর মাংসের দোকানে গিয়ে মাংস ডেলিভারি করে। অন্যদিকে আমরা বায়ুকে দেখতে পাই, সে বউয়ের দেওয়া সব টাকা জুয়া খেলে উড়িয়ে দেয়। এরপর অন্যদিকে রান্তি বাসায় আসলে তার শাশুড়িকে কান্না করতে দেখে। বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তখন সে জানায় নিনা অ্যাক্সিডেন্ট করেছে। আর একথা শুনে রান্তি তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। আর এখানে তখন তার সাথে গীতার দেখা হয়। গীতা তখন রান্তিকে জানায় নিনা ওটিতে আছে, আর ডাক্তার এসে তখন জানায় নিনার কন্ডিশন খুবই খারাপ। একথা শুনে রান্তি ভীষণ কান্না করতে থাকে। এরপর রান্তি যখন একা বসেছিল তখন সেখানে একটা বুড়ি মহিলা এসে তাকে খাবার দেয় আর বলে চিন্তা করো না, তোমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন রান্তি কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে আপনি কিভাবে জানলেন আমার মেয়ে এখানে ভর্তি আছে? তখন বুড়ি মহিলা তাকে জানায় সে তাদের কথা কিছুক্ষণ আগে শুনেছিল, আর তার মেয়েকে বাঁচানোর একটা উপায় আছে। আর রান্তি যদি তার কথা বিশ্বাস করে আর মানে তাহলে তার মেয়ে সুস্থ হয়ে যাবে। আর এইসব কথা বলে সেই মহিলাটি রান্তির হাতে একটা কাগজের টুকরো দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই গীতা সেখানে এসে রান্তিকে সেই মহিলার কথা জিজ্ঞেস করলে সে তখন সেই মহিলার ব্যাপারে গীতাকে কিছুই বলে না। এর পরের দিন রান্তিকে বলে ডাক্তাররা নিনার ব্রেন সার্জারি করতে হবে, এতে করে নিনার বাঁচার সম্ভাবনা কিছুটা হলেও বেড়ে যাবে। এই জন্য রাতের বেলা রান্তি বাসায় এসে সবার সাথে এ ব্যাপারে আলাপ করে। এখানে আমরা জানতে পারি নিনার সার্জারির জন্য প্রায় 1 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু বর্তমানে তাদের অবস্থা খুবই খারাপ ছিল, তাই তাদের পরিবারের সবাই টাকা দিতে মানা করে দেয়। তখন রান্তি ঘর বিক্রির কথা বললে তখন বায়ু বলে সে ঘর বিক্রি করতে দেবে না, তার যখন ছেলে মেয়ে হবে তার কি রাস্তায় বড় হবে। আর তখন রান্তির শাশুড়ি বলে তাদের উচিত বায়ুর জন্য অপেক্ষা করা, কিন্তু বউকে কল করে কোনোভাবে পাওয়া যাচ্ছিল না। এরপর রান্তি তার রুমে গিয়ে আবারও বউকে কল করতে শুরু করে, কিন্তু সে কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারছিল না। ঠিক তখনই সেখানে গীতা আসে আর রান্তিকে সান্ত্বনা দিতে থাকে।
আর পুরো পরিবারের ভিতরে গীতাই একমাত্র রান্তিকে ভালোবাসতো। এরপর কোনো উপায় না পেয়ে রান্তি সেই মহিলার দেয়া ঠিকানায় চলে যায়। এরপর সিন আবার বর্তমানে চলে আসে, আর সেই মহিলাটা রান্তির উপরে এখানে রিচুয়াল করছিল। আর এখানে যে রিচুয়ালটা করা হচ্ছিল সেটা শয়তানের স্ত্রী হওয়ার জন্য ছিল। এই কারণে এই সিনেমাটার নাম দেওয়া হয়েছে ডিমন্স ব্রাইড, মানে শয়তানের স্ত্রী। আর এখানে শয়তানের স্ত্রী হওয়া মানে নিজের সবচেয়ে বড় স্যাক্রিফাইস করা, মানে যেই নারী শয়তানের স্ত্রী হবে সে এক প্রকার শেষ হয়ে যাবে। আর এখানে রিচুয়াল শেষ হওয়ার পর মহিলাটা রান্তিকে একটা বিছানায় বসিয়ে দেয় আর বলে আজ রাতে তার আত্মা শয়তানের হয়ে যাবে, আর সামনে যত দিন আর রাত আসবে রান্তি শয়তানেরই হয়ে থাকবে। এর মানে রান্তি এখন থেকে শয়তানের স্ত্রী হয়ে গেছে। এরপর সেই ভয়ঙ্কর শয়তানটা এসে রান্তিকে জড়িয়ে ধরে আর তার সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। এরপর তাদের শারীরিক সম্পর্ক শেষ হলে মহিলাটি রান্তিকে বলে, তোমার মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে প্রতি সপ্তাহে একবার সেই শয়তানটিকে একটা মুরগির মাথা আর লিভার খেতে দিতে হবে, আর সেটা আজকের থেকে শুরু করতে হবে। এরপর আমরা বায়ুকে দেখতে পাই সে তার মোরগটা খুঁজছিল, যেটা নিয়ে সে জুয়া খেলতো। আর এখানে আমরা বুঝতে পারি রাতে রান্তে সে মোরগটাকে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে দিয়েছে। এরপর সেখানে রান্তের শাশুড়ি এসে বায়ুকে বলে হসপিটালে গিয়ে তাদের উচিত নীনাকে দেখে আসা, কিন্তু বায়ু আর তার স্ত্রী সাফ সাফ নিষেধ করে দেয়। আর এখানে বোঝা যায় তারা নীনাকে কোনোভাবে পরোয়াই করে না। যদিও বউ সবসময় তাকে টাকা দিয়ে সাহায্য করত, তবুও সে কখনোই ওকে আর তার স্ত্রীর সন্তানদের কখনোই ভালো চোখে দেখতো না। তখন তারা বলে তারা নীনাকে দেখতে যেতে পারবে না। ঠিক তখনই রান্তি তার মেয়েকে নিয়ে বাসায় চলে আসে, আর এখানে নীনাকে সুস্থ দেখে বাড়ির সবাই খুবই অবাক হয়ে যায়, কারণ নীনা যেভাবে অ্যাক্সিডেন্ট করেছিল তার এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার কথা না। আর ডাক্তাররাও বলেছিল নীনার বাঁচার সম্ভাবনা খুবই কম। আর এইসব দৃশ্য থেকে স্মৃতি প্রথমে সন্দেহ করতে থাকে রান্তি হয়তো কোনো কালো জাদুর মাধ্যমে নীনাকে সুস্থ করে তুলেছে। আর এইসব কথা সে বায়ুকে বললে সে বলে নীনা যেভাবে সুস্থ হোক, তাদের তো এখন আর বাড়ি বিক্রি করতে হবে না। এই ঘটনার পর থেকে স্মৃতি লক্ষ্য করতে থাকে রান্তি বেশিরভাগ সময় তার রুমেই কাটাচ্ছিল, আর সব সময় তার রুমের দরজা আর জানালা বন্ধ করে রাখতো। আর এই জন্য স্মৃতি ভীষণ অবাক হয়, কারণ প্রথমে তো তার ব্যবহার এমন ছিল না, কিন্তু আমরা এখানে জানতে পারি যে সে এসব কেন করছে, কারণ সে এখন পুরোপুরি শয়তানের স্ত্রী হয়ে গিয়েছিল। মানে শয়তান এখন রান্তির আত্মাকে তার দুনিয়াতে আটকে রেখেছে। এরপর স্মৃতি রান্তির রুমে আসলে দেখে রান্তি পুরো রুমটিকে অন্ধকার করে রেখেছে, আর রান্তি বসে তখন টিভি দেখছিল, কিন্তু টিভিতে কিছুই চলছিল না। স্মৃতি তাকে এইসব ব্যাপারে জিজ্ঞেস করলে রান্তি স্মৃতির সাথে কোনো কথাই বলছিল না। এরপর কেউ একজন পিছনের দরজা নক করলে স্মৃতি দরজা খুলে দেখে রান্তি আর তার মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরে এসেছে। আর এ দৃশ্য দেখে স্মৃতি ভীষণ অবাক হয়, কারণ রান্তি যদি এখন বাসায় আসে এতক্ষণ ঘরে সে কাকে দেখেছিল। এরপর রাতের বেলা বায়ু বাসায় এসে স্মৃতিকে খাবার দিতে বলে, এর জন্য স্মৃতি রান্না করতে যায় আর লক্ষ্য করে রান্তি বাথরুমে গোসল করছিল। আর স্মৃতি দরজার নিচে থেকে রান্তির গোসলের ভিডিও করে, যেখানে রান্তি পাগলের মতো গোসল করছিল, কিন্তু আসলে রান্তি সেই শয়তানের সাথে ইন্টিমেট হচ্ছিল। আর স্মৃতি তখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় যেন সবাই রান্তিকে নিয়ে মজা নিতে পারে। আর তখনই রান্তি বাথরুম থেকে বেরিয়ে আসে আর স্মৃতির দিকে আজবভাবে তাকিয়ে তাকে দেখতে থাকে। আর সেখান থেকে চলে গেলে স্মৃতি বাথরুমে গিয়ে দেখে বাথরুম পুরোপুরি শুকনো ছিল, আর এই জন্য স্মৃতি তখন আরো বেশি অবাক হয়ে যায়। এরপর রান্তির ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে রান্তি সেটা জেনে যায়, তাই সে একটা ছুরি নিয়ে এসে স্মৃতির গলা চেপে ধরলে স্মৃতি তখন বলে সেই ভিডিওটা ভাইরাল করেছে। আর এখানে স্মৃতি রান্তিকে আরো অনেক খারাপ কথা বলে আর বলে তোমার এত সাহস নেই যে তুমি আমাকে মেরে ফেলবে। তখন রান্তি স্মৃতিকে বলে তুমি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে ফেলেছো, আর তোমাকে এসবের জন্য ভয়ঙ্কর শাস্তি অবশ্যই পেতে হবে। আর এই কথা বলার পর রান্তি সেখান থেকে চলে যায়। এরপর সেদিন রাতে বায়ু বাসায় এসে স্মৃতিকে খাবার দিতে বলে। স্মৃতি তখন রান্নাঘরে আসলে সে লক্ষ্য করে সেখানে আগে থেকে নুডলস সেদ্ধ দেওয়া ছিল, আর রান্তি তখন সেই নুডলসের মধ্য থেকে একটা মরা ব্যাঙ বের করে সেটিকে চিবিয়ে খেয়ে ফেলে। এরপর সে সেখান থেকে চলে যায়। আর এসব দৃশ্য থেকে স্মৃতি তখন বেশ ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এসব আসলে হচ্ছেটা কি। এরপর স্মৃতি বায়ুর জন্য নুডলস বানিয়ে নিয়ে আসে, আর বিছানার চাদর সরাতে সেখানে সে বায়ুর বদলে রান্তিকে দেখতে পায়। আর রান্তি তখন স্মৃতির গলা টিপে সেখানে মেরে ফেলে আর তার বাচ্চাটাকে পেট ছিঁড়ে বের করে ফেলে।
এরপর সকালবেলা বায়ু বাসায় এসে স্মৃতিকে সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু স্মৃতিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এর মানে রাতের বেলা বায়ুর রূপ ধরে সে শয়তানটা স্মৃতির কাছে এসেছিল। আর এখানে সবাই মনে করে রান্তি হয়তো স্মৃতিকে কিছু করেছে। এরপর সিন রাতে শিফট হয়, যেখানে গীতা বাইরে আসলে একটা গর্ত দেখতে পায়, যেখানে রান্তি শয়তানের জন্য বলি দিত। আর গীতা সেখান থেকে ফিরে আসবে তখনই কেউ একজন গীতাকে পিছন থেকে ডাক দিয়ে সাহায্য চাইছিল। আর এই জন্য সে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে এগোতে থাকে। আর সেখানে আমরা নিনাকে দেখতে পাই। সেখানে নিনার খেলনাটা এমনি এমনি চলে আসে। আর নিনা তার খেলনাটা নিতে তখন বাথরুমে আসে। তখন নিনা রান্তিকে দেখতে পায়, যে কিনা বাথটাব থেকে ভয়ঙ্করভাবে বেরিয়ে আসে। আর এই জন্য নিনা তখন ভয়ে চিৎকার করে ঘরে চলে আসে। আর গীতা তার কাছে আসলে দেখে নিনা প্রচুর ভয়ে কাতর হয়ে আছে। অন্যদিকে আমরা স্মৃতিকে মৃত অবস্থায় বাইরে দেখতে পাই। আর নিনা তখন কান্না করে বলে আজকে সে গীতার সাথে রাতে ঘুমাবে। পরের দিন সকালে রান্তি যখন মুরগির বলি দিতে যাচ্ছিল, তখন সেই গর্তে সে একটা হাত দেখতে পায়, যেটা স্মৃতির ছিল। আর এটা দেখে সে তাড়াতাড়ি সেই বুড়ি মহিলাটির কাছে যায় আর তার কাছে সব ঘটনা খুলে বলে। তখন মহিলাটি তাকে জানায় যেদিন থেকে তারা রিচুয়ালটি করেছিল সেদিন থেকে সেই শয়তানটা তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছিল। আর স্ত্রীকে রক্ষা করা তো প্রতিটা হাজবেন্ডের কর্তব্য। আর এই জন্য শয়তানটা তার কর্তব্য পালন করছে। সে আরো জানায় তোমাকে যেই কষ্ট দিবে বা বিরক্ত করবে তাকেই শয়তানটা মেরে ফেলবে। রান্তি যখন তাকে এসব থেকে বাঁচার উপায় জিজ্ঞেস করে, মহিলাটি রান্তিকে জানায় সে শয়তানকে বিয়ে করেছে আর সারা জীবন তার সাথেই তাকে থাকতে হবে। এখানে সে কিছুই করতে পারবে না। আর এইসব কথা শুনে রান্তি সেখান থেকে চলে আসে। আর তার এই ভুলের জন্য অনেক কান্না করতে থাকে, কারণ তার এই ভুলের জন্য এইসব কিছু হচ্ছিল। আর এখান থেকে বাঁচার জন্য রান্তির আর কোনো উপায়ও ছিল না। এরপর রাতে আমরা বায়ুকে দেখতে পাই, যে কিনা বাইরে গর্ত করে স্মৃতির মৃতদেহটি খুঁজে পায়। আর এই জন্য সে ঘরে এসে রান্তির উপর আক্রমণ করে আর রাগান্বিতভাবে তাকে জিজ্ঞেস করে সে তার স্ত্রীকে কেন মারলো। তখন গীতা এসে কোনোভাবে বায়ুকে শান্ত করে রান্তিকে ঘরের বাইরে নিয়ে আসে। এরপর সেখানে বায়ুর মা এসে বায়ুকে বলে স্মৃতির লাশটিকে আবারও পুঁতে ফেলতে, কারণ এইসব ঘটনা বাইরে গেলে পরিস্থিতি আরো খারাপ হবে। আর এই জন্য বায়ু বাইরে গিয়ে স্মৃতির লাশটিকে আবারও দাফন করে দেয়। ঠিক তখনই আমরা সেখানে রান্তিকে আসতে দেখি। রান্তি এখানে মুরগির খামারে ঢুকে যায়। তখন বায়ু তার পিছু করলে রান্তি তার উপরেও আক্রমণ করে আর তার একটা চোখ সে তুলে নেয়। এরপর সে সেখানে তাকে নৃশংসভাবে মারছিল। আর বায়ু তখন পড়ে গেলে একটা মুরগি এসে বায়ুর আরেকটা চোখ খুবলে খেয়ে নেয়। এরপর বায়ু এখানে পুরোপুরি অন্ধ হয়ে যায়। আর বায়ু তখন একটা কাটা টিনের উপরে পড়ে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। আর বায়ু সেখানে নির্মমভাবে মারা যায়। চিৎকারের শব্দ শুনে গীতা সেখানে আসলে সেখানে লাশটির কাছে সে রান্তিকে দেখতে পায়। এরপর রান্তি তখন দৌড়ে ঘরে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। আর গীতা তখন তাকে জিজ্ঞেস করে বায়ু কিভাবে মারা গেল। তখন রান্তি বলে পুরো পরিবার এর মধ্যে সে গীতাকে সবচেয়ে বেশি পছন্দ করে, তাই সে গীতাকে চুপ করতে বলে, নয়তো তারও ক্ষতি হয়ে যাবে। আর একথা শুনে গীতাও তখন চুপ হয়ে যায়। পরের দিন শহর থেকে বউ বাড়িতে ফিরে আসে আর গীতা তাকে সব ঘটনা খুলে বলে, কিন্তু বউ এইসব কথা বিশ্বাস করতে পারছিল না, কারণ রান্তি আসলে এইসব কোনো কাজ করতেই পারে না। তখন নিনা এসে বলে তার মা আর আগের মতো নেই। নিনার তার মায়ের কাছে যেতে ভয় লাগে। এরপর বউ রান্তির সাথে কথা বলতে যায়, কিন্তু রান্তি তার সাথে কোনো কথা বলবে না বলে জানিয়ে দেয় আর দরজা বন্ধ করে দেয়। এরপর আমরা রাতের সিন দেখতে পাই। এখানে বউ সোফার উপর শুয়েছিল। তখন সে রুম থেকে রান্তির আওয়াজ শুনতে পায়, তাই সে রুমের সামনে যায় ব্যাপারটা দেখার জন্য। আর তখন সে দেখে রান্তি শয়তানের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। আর এই দৃশ্য দেখে বউয়ের পায়ের তলার মাটি সরে যায়। পরের দিন সকালে নীলা যখন রান্তির জন্য খাবার নিয়ে যায়, তখন আমরা দেখি রান্তিকে শিকলে বেঁধে রাখা হয়েছে, যেন সে কারো ক্ষতি করতে না পারে। আর এখানে আমরা লক্ষ্য করি রান্তির অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গিয়েছিল। তাকে দেখতে পুরোপুরি শয়তানের মতো লাগছিল। এর কারণ সে এখন পুরোপুরি শয়তানের বশে চলে গিয়েছিল। আর সে এখানে তার মেয়েকে শিকলটা খুলে দিতে বলে, কিন্তু সেখানে তখনই রান্তির শাশুড়ি চলে আসে আর নীলাকে শিকল খুলতে নিষেধ করে দেয়। অন্যদিকে বউ আর গীতা সেই মহিলার খোঁজে বেরিয়ে পড়ে।
যার জন্য এসব ঘটনা তাদের সাথে ঘটছিল। অন্যদিকে নিনা তার মায়ের কাছে আসে, কিন্তু রান্তি এখানে ছিল না। তার মানে রান্তি সেখান থেকে পালিয়ে গেছে। আর তখনই নিনা তার দিদার চিৎকার শুনতে পায়, আর সেখানে গেলে দেখে রান্তি তার শাশুড়িকে নৃশংসভাবে হত্যা করে ফেলেছে। আর এরই মাঝে গীতা আর বউ তখন বাড়ি ফিরে আসে। সেই মহিলাটিকে তারা কোথাও খুঁজে পায়নি, আর তারা তাদের মায়ের মৃতদেহ দেখে ভীষণ কান্না করতে থাকে। এরপর গীতা রান্তিকে খুঁজতে শুরু করে, আর রান্তি তখনই গীতার সামনে চলে আসে। আর গীতা তখন ভয়ে রান্তিকে একটা প্লেট দিয়ে আঘাত করে, কিন্তু রান্তির তখন কিছুই হয় না। উল্টো রান্তি তার উপরে আক্রমণ করে তাকে বেহুশ করে দেয়, কিন্তু তাকে হত্যা করে না, কারণ রান্তি গীতাকে খুবই পছন্দ করত। এরপর রান্তি তার স্বামীর উপরে আক্রমণ শুরু করে, আর তাকে একটা ছুরি দিয়ে আঘাত করতে থাকে। আর তখন বউ তাকে বলে, আমি বউ তোমার স্বামী, কিন্তু তার ভিতর থাকা শয়তানটা বউকে বলে সে তার স্ত্রী না, বরং সে শয়তানের স্ত্রী। আর এই কথা বলে শয়তানটা বউয়ের ঘাড় মোটকে সেখানে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর সেখানে গীতা এসে রান্তির উপরে হামলা করলে রান্তি গীতার গলা চেপে ধরে, আর তাকে যখনই মারতে যাবে তখনই নিনা সেখানে আসে আর বলে সে তার মা নয়, সে তার মাকে ঘৃণা করে। আর নিনা তখন আরো বলে তার জন্যই এসব হচ্ছে, তাই সে তার পা কেটে ফেলবে। আর এই কথা শুনে রান্তি তার জ্ঞানে ফিরে আসে। আর এইসব ঘটনা দেখে সে তখন ভীষণ হতবাক হয়ে যায়, কারণ সে নিজেই তার পুরো পরিবারকে নিজের অজান্তে শেষ করে ফেলেছে। আর তখন রান্তি গীতাকে বলে সে যেন তার মেয়েকে তার থেকে অনেক দূরে নিয়ে যায়, কিন্তু গীতা তার কথা মানতে না চাইলে সে তখন বলে তারা যদি এখান থেকে না যায় তাহলে শয়তানটা তাদেরও মেরে ফেলবে। এই জন্য গীতা তখন রাজি হয়ে যায়। আর তখনই রান্তি তার নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এর পরের দিন আমরা গীতা আর নিনাকে দেখতে পাই, তারা একটা ঘরের মধ্যে বসেছিল। আর তখনই আলমারিটা হঠাৎই কাঁপতে শুরু করে, আর গীতা তখন সেই আলমারিটা খুললে সেখানে রান্তির ড্রেস দেখতে পায়, যেটা রান্তি শয়তানের সাথে বিয়ের দিন পড়েছিল। আর এখানে আমরা বুঝতে পারি এই ভয়ঙ্কর অভিশাপটা হয়তো এখানে শেষ হয়নি, মানে এই ড্রেসটা অভিশপ্ত ছিল। আর এমনও হতে পারে নিনা হয়তো এখনো এসবের সাথে জড়িত। আর এরকম অদ্ভুত টুইস্ট আর রহস্য রেখে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর পরবর্তীতে তোমরা কোন মুভির এক্সপ্লেন চাও সেটা কমেন্টে বলে যাও। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।